সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, এই মুহূর্তে উপকূলের অবস্থা কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কি পড়তে শুরু করেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজ সকালের পর থেকে বা আর কিছুক্ষণ পরই কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি যদি ঠিক এই মুহূর্তে একটু দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন আমি এখন বরগুনা নৌবন্দরে রয়েছি এবং এই নৌবন্দরে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি এবং দমকা হাওয়া দুটোই একসাথে রয়েছে। এবং শুধু এখনই নয়, আমি যদি গতকাল বিকেল থেকে বলি, ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু বরগুনা সহ বরগুনার যে প্রত্যন্ত উপকূল রয়েছে সেই উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু গতকাল বিকেল থেকে থেমে থেমে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি এবং আকাশে একটি গুমট পরিস্থিতি আমাদের নজরে এসেছে। এবং আমরা এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল যেটি সৃষ্টি হয়েছে এটি কিন্তু আজ রাত এবং আগামীকাল ভোর এর মধ্যে কিন্তু উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়। এবং এই ঘূর্ণিঝড় রেমালটি মোকাবেলায় আমরা গতকাল থেকে দেখেছি বরগুনার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, সিপিপি, রেড ক্রিসেন্ট প্রত্যেকের যাদের স্ব স্ব জায়গা থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং নিরাপদে আশ্রয় কেন্দ্রে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করতে দেখেছি। এবং আমরা বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের যে তথ্য দেওয়া হয়েছে আমাদেরকে, যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির বিষয়ে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, যে বরগুনা জেলায় কিন্তু 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রায় 3 লক্ষাধিক মানুষ ঘূর্ণিঝড় চলাকালীন সময় আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়াও জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু 42টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, যে 42টি মেডিকেল টিম ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী সময় কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়াও বরগুনা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ যে উন্নয়ন সংগঠনগুলো আছে তাদের প্রায় 10,000 স্বেচ্ছাসেবককে কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ঘূর্ণিঝড় আঘাত আনলে বা ঘূর্ণিঝড় পরবর্তী সময় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারে। এবং এই যে সকাল থেকে আজকে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে, এটি কিন্তু ক্রমশ আরো তীব্রতর হচ্ছে এবং উপকূলের বেড়িবাঁধের বাইরের যে মানুষজন রয়েছে তারা কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে, যে ঘূর্ণিঝড়ের যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলে কিন্তু উপকূলীয় অধিকাংশ এলাকা প্লাবিত হবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একই খবর জানতে এবার যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কতটা প্রভাব পড়েছে আপনারা এখানে জানাবেন, সেই সাথে আশ্রয় কেন্দ্রগুলো কতটা প্রস্তুত দেখছেন? ধন্যবাদ। এখন পর্যন্ত গতকাল রাত থেকেই এখানে মাঝে মধ্যে বৃষ্টি হয় এবং আবহাওয়া গুমট অবস্থায় আছে। আকাশে প্রচুর মেঘ জমেছে, কালো মেঘ, সাথে দমকা হাওয়া আছে। পাশাপাশি এখানকার যে আশ্রয়ন প্রকল্প, যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমি যদি বলি যে আপনি জানেন যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এর 6টি উপজেলায় মূলত উপকূলীয় অঞ্চল, এবং উপকূলীয় অঞ্চলে এই 6টি উপজেলায় 1150টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে মুজিব কেল্লা যেগুলো আছে সেই মুজিব কেল্লাগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন যে এলাকা, উপকূলীয় এলাকায় মাইক যোগে প্রচারণা করা হয়েছে যারা যেন আশ্রয় কেন্দ্রগুলোতে নেয়, কিন্তু এখন পর্যন্ত সব আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন ওইভাবে আসতে শুরু করেনি। বিশেষ করে কয়রা, পাইকগাছা, মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগর, এই যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো আবহাওয়া মোটামুটি গুমট, কিন্তু ঝড়ের টোটাল যে গুমট অবস্থা আছে এটি স্বাভাবিকভাবে স্বাভাবিক আছে এখনও, কিন্তু অস্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই অঞ্চলের মানুষ সাধারণত তার ঘর ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে যায় না। বিগত দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি সিডর, আইলা এবং অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেই
সেই ঘূর্ণিঝড় যেগুলো হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলোতে কিন্তু একদম শেষ মুহূর্তে এখানকার মানুষজন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে ওঠে। আপনি জানেন আমি গতকালকে সারাদিন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই 3 জেলা প্রশাসকগণ যে উপকূলীয় যে উপজেলাগুলো আছে সেখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেখানকার থানার যারা ওসি আছে, পাশাপাশি সেখানকার জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী যে মানুষগুলো আছে যারা সাধারণত ঘূর্ণিঝড় পরবর্তী সময় কর্মকাণ্ডগুলোর সাথে যুক্ত হন, তাদেরকে কিন্তু প্রস্তুত করা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। সব যদি আমি পরিসংখ্যানের দিক থেকে বলি, সেই পরিসংখ্যানের দিক থেকে বললে বলা যায় যে এখানে প্রায় 3 জেলায় 15,000-এর বেশি স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মনিটরিং করছেন। আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে মোংলা বন্দর গতকালকে যখন 7 নম্বর সতর্ক সংকেত জারি করা হয় তখন মোংলা বন্দরের নিজস্ব একটি সতর্কতা সিগন্যাল আছে, সেটি 3 নম্বর জারি করা হয়েছে এবং 7 নম্বর জারি হওয়ার পরপরই সেখানকার যে কর্মকাণ্ড, বিশেষ করে জাহাজে পণ্য ওঠানামা করানোর যে কাজটি, এই হ্যান্ডলিংয়ের কাজটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। রাতে মোংলা বন্দরের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাই তিনি জানিয়েছেন যে মোংলা বন্দরে দেশি এবং বিদেশি 6টি জাহাজ বর্তমানে অবস্থান করছে। এই 6টি জাহাজের সকল কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। কোস্টগার্ড এবং অন্যান্য যে উপকূলীয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, বিশেষ করে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যদি ঘূর্ণিঝড় আঘাত হানে এবং পরবর্তী যে সময় যে ক্ষতি হবে সেই ক্ষতি থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নৌবাহিনী এবং কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে। মোংলা বন্দরের নিজস্ব যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপনা সুচারুরূপে পালন করার জন্য তারা মনিটরিং সেল করেছে। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় 3 জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে এবং সেখান থেকে সার্বক্ষণিকভাবে তারা উপকূলীয় যে উপজেলাগুলো আছে সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আমরা সকালে খোঁজ নিয়েছি ভোরে যে কয়রা উপজেলা, বিশেষ করে কয়রা উপজেলা এবং শরণখোলা উপজেলা, এই 2টি উপজেলায় কিন্তু আপনি জানেন যে সিডরের সময় ব্যাপক ক্ষতি হয় এবং আইলায় বিশেষ করে আইলা এবং তার পরবর্তী যে ছোট ছোট যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু কয়রার ব্যাপক ক্ষতি হয়েছে, বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। যদি আমি পরিসংখ্যানের দিক থেকে বলি তাহলে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের 51 কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ড আছে, আমি গতকালকে কথা বলেছিলাম, এখানকার নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন যে 3 জেলায় 51 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অর্থাৎ অধিক ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আপনি জানেন যে আইলার পরে কয়রা উপজেলার একটি অঞ্চল আছে যে অঞ্চলটি একেবারে জনবিচ্ছিন্ন হয়ে আছে, সেখানে প্রায় 700 পরিবার তারা সেখানে ওই বসবাস করছে, বিশেষ করে বেড়িবাঁধে তারা ঝুপড়িঘর তুলে সেখানে বসবাস করছে। তাদেরকে কিন্তু মানে আশ্রয়, তাদের জন্য নিরাপদ বাসস্থান কিন্তু তৈরি করা সম্ভব হয়নি নানা কারণে। তো সেই বিষয়ে কথা বলছিলাম গতকালকে খুলনা জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন যে এই মানুষগুলোকে তালিকা করা হয়েছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন। আপনি জানেন যে আইলা বা ফনি, আমফান, এরা সিডরের মতো যে ঘূর্ণিঝড়গুলো হয়, এই ঘূর্ণিঝড়গুলো যখন হয় তখন যে জিনিসটা হয় সেটি হচ্ছে যে যদি এর সঙ্গে জলোচ্ছ্বাস হয় তাহলে এই অঞ্চলের নড়বড়ে বেড়িবাঁধগুলো কিন্তু ভেঙে পড়ে এবং এখানকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়, সম্পদের ক্ষতি হয়। বিশেষ করে একবার একটি যদি এখানে আইলা বা এই ধরনের কোনো ঘূর্ণিঝড় হয় তাহলে একবার একটি এলাকায় এই ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে সেই অঞ্চলের কৃষি ব্যবস্থা, বিশেষ করে ওই অঞ্চলের যে প্রধান চালিকা শক্তি সেই কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য, এটা কিন্তু নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে বা কাটিয়ে উঠতে
তাদের যে সময় লেগে যায়, এরপরে আবার একটি ঘূর্ণিঝড় আসে এবং সেই ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়। ফলে এই অঞ্চলের মানুষের অর্থনীতির যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড কিন্তু কখনোই তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না এবং ভঙ্গুর অর্থনীতিতে নিয়েই তাদের সারাটা জীবন কাটাতে হয়। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সোহাগের কাছে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে একই খবর জানতে আমরা যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মিরন, মিরন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মিরন, জানাবেন আপনার এখানকার কি অবস্থা, কারণ বরিশালের দিকে তো বেশিটা প্রভাব ফেলার কথা। এই মুহূর্তে কি পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটা জানতেছিলেন বরগুনা এবং খুলনা থেকে যেভাবে তথ্য জানিয়েছিল, আমি বরিশাল থেকে একই রকম তথ্যই আপনাকে জানাচ্ছি যে গতকাল রাতে যে ঘূর্ণিঝড় রিমেল যে প্রবল আকার যে ধারণ করছিল সেটা কিন্তু এখনও একই অবস্থা আছে। তবে আপনাকে একটা তথ্য জানিয়ে রেখে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে পায়রা সমুদ্র বন্দর থেকে এখন গতকাল রাতে ছিল 365 কিলোমিটার দূরে, এখন সেটা আছে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং তা এই ঘূর্ণিঝড় কেন্দ্রের যে বাতাসের গতিবেগ সেটা 62 থেকে 88 কিলোমিটার বা বেগে সেই কেন্দ্রে বা বাতাসের গতিবেগ রয়েছে এবং এটি ক্রমশ বেড়ে এটি 100 থেকে 130 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যদি এটি আরও বাড়তে পারে এবং সেক্ষেত্রে যদিও আমাদের বরিশালে এখনও গতকাল রাতে বৃষ্টি হলো, আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং গুমুট অবস্থায় রয়েছে, বাতাস আছে। এবং আমরা যেটা জানতে পেরেছি সিপিপি অর্থাৎ ঘূর্ণিঝড় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরোধ যে কমিটি আছে সেখানে 32,500 কর্মী কিন্তু মাঠে কাজ করছে এবং তারা মানুষদের সচেতন করছেন। অন্যদিকে বিভাগীয় প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছে 3,974টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং একই সঙ্গে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, প্রাইমারি বা স্কুল এবং মাধ্যমিক স্কুলগুলো রয়েছে, সেখানেও প্রায় 6,000-7,000 স্কুলকে এই সময়ে আশ্রয়কেন্দ্র হিসাবে খোলা রাখার জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সহ অন্যান্য সামগ্রী তারা পৌঁছে দিয়েছেন। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্যোগ যদি আঘাত হানে সেক্ষেত্রে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা মেডিকেল টিম গঠন করেছেন। যদিও যে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় যদি প্রবল আকারে আঘাত হানে তাহলে কিন্তু মূলত পটুয়াখালী বরিশাল হয়ে এখান থেকে খুলনার দিকে আঘাত হানবে। তবে বরিশাল অঞ্চলের মধ্যে ভোলা পটুয়াখালী, ভোলা লক্ষ্মীপুর, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি হয়ে পিরোজপুর এবং তারপরে সাতক্ষীরা অঞ্চল, অর্থাৎ আপনি জানেন যে সাতক্ষীরা অঞ্চল এবং বরিশালে যখন আয়লা হয়েছিল সেই আয়লার মতোই এটি প্রবল বেগে আসতে পারে এমনটা আমাদের জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদি এটি সেই আপনার প্রবল আকার ধারণ করে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এটি রাত্র 12টার পরে যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, নিম্নচাপ ছিল সেখান থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি আজকে সকাল 6টার থেকে আঘাত হানার কথা থাকলেও এটি আস্তে আস্তে, যেটা আমরা জানতে পেরেছি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি মূলত সন্ধ্যার পর থেকে অর্থাৎ রাতের দিকে আঘাত হানতে পারে এবং যদি সেই আঘাত হানে তাহলে কিন্তু মূলত এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি যে বরিশালের যে BIWTA পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশালের আঞ্চলিক এবং ঢাকা বরিশাল নৌ রুটের সকল নৌযান চলাচলকে নিষিদ্ধ করেছেন এবং একই সঙ্গে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেমন বলেছেন। আরেকটা তথ্য আপনিও জানেন যে বরিশাল অঞ্চল যেহেতু পায়রা সমুদ্র বন্দর এলাকা, পায়রা সমুদ্র বন্দরের 7 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে পায়রা এবং মোংলা এই দুটো জায়গায় কিন্তু 7 নম্বর বিপদ সংকেত এবং অন্যদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সময়ে যেমন নদী সহ এবং সমুদ্রে যারা মাছ শিকার করতে তাদেরকে যদিও আগে থেকেই ফিরিয়ে আনা হয়েছে এবং এই সময় সিপিপির সদস্যরা
আশ্রয় কেন্দ্রে নেবার জন্য, সাধারণ মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য তারা কর্মসূচি পরিচালনা করেছেন। এবং বরিশালের যে সিপিপির যে কার্যালয়, সেখানে তারা 2টি পতাকা উত্তোলন করেছেন। এবং 2টি পতাকা উত্তোলন মানে হচ্ছে যে বিপদ সংকেত, এবং এটি যদি 8 নম্বর সতর্ক সংকেত জারি করে তাহলে কিন্তু এটি মহাবিপদ সংকেতের দিকে যেতে পারে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস আমাদেরকে দেননি। তবে যে রিমেলের যে ভয়াবহতা হতে পারে এমনটা আভাস দিয়েছে, সেই ভয়াবহতার কারণে সিডোর বা আইলায় যে ক্ষতি হয়েছে সেরকম ক্ষতি না হলে যে জলোচ্ছ্বাস হতে পারে বলেছেন, যদিও 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। অন্যদিকে কেউ কেউ বলেছেন এটি কোনো ক্ষেত্রে 8 থেকে 10 ফুট উচ্চতারও জলোচ্ছ্বাস হতে পারে। সে কারণে সর্বসাধারণকে সতর্ক করেছেন। তবে খুলনা থেকে শামসুজ্জামান শাহিন যেমনটা বলেছেন যে এই অঞ্চলের মানুষ ঝড় ঝঞ্ঝার মধ্যে যেহেতু থাকে, সে কারণে যতই তাদের প্রচারণা চালানো হয় আশ্রয়কেন্দ্রে নেবার জন্য, কিন্তু তারা কেউ আশ্রয়কেন্দ্রে যেতে চায় না। আশ্রয়কেন্দ্রে নেওয়ার তারপরও মাইকিং করা হচ্ছে। যেমন বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন গতকালকে তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক থেকে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে সতর্ক থাকতে বলেছেন, এবং যে ঘূর্ণিঝড় বিশেষ করে উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বাইরে এবং বেড়িবাঁধের ভিতরে যারা আছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে গবাদি পশু রাখা যায় সেজন্য তারা ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সারাদিন বিভাগীয় প্রশাসন, তারপরে বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, এবং সেখান থেকে তারা ঘন্টায় ঘন্টায় এই তথ্য দিচ্ছেন বা আপডেট দিচ্ছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সিপিপির মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং ভেতরে আছে, তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা তাগিদ দিচ্ছেন। এবং বরিশালের যেটা সিপিপির আগেই আপনাদেরকে বলেছি যে 32,500 যে সিপিপির কর্মী, অর্থাৎ দুর্যোগ প্রশমন যে কর্মী বাহিনী আছে, তারা কিন্তু হ্যান্ড মাইকে প্রচারণা চালাচ্ছেন এবং দ্রুত সকলকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে বরিশালে বা যে অঞ্চলটি আমরা বলি যে উপকূল অঞ্চল, সেখানে যেভাবে যেমন এর আগে আমরা যে আয়লা বা আমফানের সময় যে প্রচণ্ড বৃষ্টি বা ঝোড়ো হাওয়া ছিল, সেরকম এখনও আমরা কিন্তু লক্ষ্য করছি না। তবে আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোট ভাব রয়েছে এবং বাতাস রয়েছে। খুব সকাল অর্থাৎ 5:30টার দিকে গুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করেছিলাম, আর গতকালকে বেশ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছিল। তবে এই যদি এটি প্রবল আকারে আঘাত হানে তাহলে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য সব প্রশাসন সহ সবাই প্রস্তুত রয়েছে। আবার একই সঙ্গে যারা এই কর্মসূচির সঙ্গে জড়িত তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। যা আমরা আগেও বলেছি, ঢাকা বরিশাল নৌরুটের সকল নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই ছিল আমার কাছে বরিশাল থেকে রিমেলের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যেতে চাই পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, আপনি জানাবেন আপনারা এখানকার কি অবস্থা দেখছেন এবং কতটা প্রভাব ফেলেছে, সেই সাথে পটুয়াখালীতে তো সবচেয়ে বেশি প্রভাব ফেলার কথা, কি অবস্থা দেখেন সব মিলে, সেই সাথে আশ্রয় কেন্দ্র কতটা প্রস্তুত এবং মানুষজন কি আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন কিনা সে বিষয়টুকু জানাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর উপকূলে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে কিন্তু প্রভাব পড়া শুরু করেছে। মধ্যরাত থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি ছিল, ভোর রাতে 4টার পরে কিন্তু ঝড়ো হওয়া ছিল এবং অনেক মানুষ কিন্তু ঘুম থেকে জেগে উঠেছে, যেহেতু বাতাসের চাপ অনেক বেশি ছিল। বিশেষ করে কিছু বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কলাপাড়া, খেপুপাড়া উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে, রাঙ্গাবালী উপজেলার কয়েকটি ইউনিয়ন রয়েছে, যে সকল এলাকায় বিধ্বস্ত বেড়িবাঁধ রয়েছে। বিগত দিনের ঘূর্ণিঝড়গুলোতে এ সকল এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছিল। সেই এলাকাগুলো কিন্তু মধ্যরাতে
জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সকালে এখন কিন্তু ভাটা রয়েছে, জোয়ারের প্রভাব এখন নেই, বাতাসটা হালকা বাতাস রয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টিটাও একটু কম রয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে স্বাভাবিকের চেয়ে। তবে পায়রা সমুদ্র বন্দর এবং তার পার্শ্ববর্তী এলাকার যে ছোট ছোট লঞ্চ ট্রলার চলাচল সেগুলো সম্পূর্ণ ভাবেই বন্ধ রয়েছে। বিশেষ করে সাগর ও নদীতে যে সকল মাছ ধরা ট্রলারগুলো, ফিশিং বোটগুলো ছিল সেগুলো তীরবর্তী এলাকায় চলে এসেছে। আকাশ খুবই মেঘাচ্ছন্ন রয়েছে, একটু আতঙ্ক অবস্থা বিরাজ করছে। প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে কলাপাড়া উপজেলার উপর দিয়ে যে আজ তাণ্ডব চালানোর কথা এই ঘূর্ণিঝড় রেমাল, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা তারা করতে পারে। বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যে মানুষগুলো রয়েছে, আপনি দেখছেন আমার সামনে অনেক নরবরে ঘর রয়েছে বেড়িবাঁধের উপরে। এই বেড়িবাঁধের এই ঘরগুলোতে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ। এই মানুষগুলোকে উদ্ধার করে আশ্রয়ন কেন্দ্রে নেয়ার জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কাজ করছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন যে বিচ্ছিন্ন যে দ্বীপগুলো রয়েছে ওই দ্বীপের মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আগেই তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সকল আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেগুলোতে জনপ্রতিনিধিরা চলে গেছেন। তারা বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে নিয়ে আসার জন্য কাজ করছে। রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন তার বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে চরমন্তাজ এবং চরকাশেম। সেই এলাকা থেকে মানুষদেরকে উদ্ধার করার জন্য তারা সেখানে ট্রলার পাঠিয়েছেন। কিভাবে উদ্ধার করা যায় যাতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে সবকিছু মিলে আবহাওয়া যে পরিস্থিতি একটু গুমোটো আবহাওয়ার পাশাপাশি ঝড় বৃষ্টিও হচ্ছে, একটু আতঙ্ক বিরাজ করার মতোই। আপনি দেখছেন যে এই যে পায়রা সমুদ্র বন্দরের এই যে সমুদ্রের মোহনা, যেটা এই মোহনায় এই মুহূর্তে কোনো লঞ্চ ট্রলার এবং কোনো ফিশিং বোট কোনো কিছুই নেই। একদমই মানে পুরো নদীটা যেটার মধ্যে সাগরের মোহনা, এখানে কন্টিনিউ শত শত ফিশিং বোট ট্রলার যেখানে মাছ ধরতো সেখানে কিন্তু এখন সেইভাবে কোনো ফিশিং বোট ট্রলার স্পিড বোট অথবা কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে নেই। এই পায়রা সমুদ্র বন্দরের এই নদীতে সতর্কতা থাকার কারণে এখানে কিন্তু কোনো কিছুই নেই। সকালে এখানে কোস্টগার্ডের সদস্যরা এসেছেন, তারা পরিদর্শন করেছেন। আমরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডারদের সাথে কথা বলেছি। তারা আমাদের সকালে জানিয়েছেন যে ভোর রাতে যখন 4টার পর থেকে বৃষ্টি হওয়া শুরু করেছিল, ঝড়ো হওয়া শুরু করছিল, তাদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করার কারণে তারা তাদের যে বোটগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা নেমে বিভিন্ন দ্বীপগুলোতে সতর্কতার সংকেত তারা পৌঁছে দিয়েছেন। সিপিবির যে সদস্যরা রয়েছে তারা মাইকিং করেছেন, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ঢুকে, ইউনিয়ন পর্যায়ে ঢুকে মাইকিং করে মানুষজনদেরকে সতর্ক থাকার জন্য কিন্তু বলা হয়েছে। বিশেষ করে এর আগে যে ঘূর্ণিঝড় সিডর, আয়লা, মহাসেন সহ যে সকল ঘূর্ণিঝড়গুলো হয়েছে সবগুলো ঘূর্ণিঝড়েই কিন্তু এই উপকূলের উপরে, পটুয়াখালীর উপকূলে তাণ্ডব চালিয়েছে, আঘাত এনেছে। বিশেষ করে সে সকল ঘূর্ণিঝড়ে যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে কলাপাড়ার লালুয়া উপজেলা এবং রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ এবং চালিতেবনিয়া। এই কয়েকটি ইউনিয়নে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল এলাকার মানুষ এখনো অনেক জায়গায় গেলে দেখা যায় যে মানুষ বেড়িবাঁধে আশ্রয় নিচ্ছে। প্রধানমন্ত্রীর দেয়া যে আশ্রয় কেন্দ্রের ঘরগুলো, সেই ঘরে অনেক মানুষের আশ্রয় হয়েছে, কিন্তু এর পরেও অনেক মানুষ বেড়িবাঁধে এখনো জীবন যাপন করছে, যাদের কিন্তু আশ্রয়স্থল নেই, কষ্ট করে জীবন যাপন করছে। সে সকল মানুষগুলো যখন ঘূর্ণিঝড় হয় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে যে পূর্বের ঘূর্ণিঝড়ে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আবার বেড়িবাঁধের উপরে ঝুপড়ি ঘরের মধ্যে এই মানুষগুলোর বসবাস। এখন যদি আবারও সেরকম কোনো ঘূর্ণিঝড় হয় এবং এই যে ঝুপড়ি ঘরগুলো রয়েছে এই ঝুপড়ি ঘরগুলোতে যদি আবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই মানুষগুলোর শেষ আশ্রয় বলতে আর কিছুই থাকবে না।
বৃষ্টির মধ্যে খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে, এই খেটে খাওয়া মানুষগুলো রয়েছে অনেক কষ্টে, কারণ প্রতিদিন সকালে যেই সময়টা এই মানুষগুলো কাজকর্ম করার জন্য ঘর থেকে বের হয়ে কাজে কর্মে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেই মানুষগুলো কিন্তু আজ ঘর বন্দী হয়ে রয়েছে। এবং বিশেষ করে কৃষকরা কিন্তু এই বৃষ্টি এবং এই আবহাওয়াজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখনো কিন্তু রবি শস্য মাঠে রয়েছে। ডাল, মুগ ডাল যে রয়েছে, আপনি জানেন যে মুগ ডালের অনেক ভালো বাজারে দাম রয়েছে এবং মুগ ডাল উৎপাদন করতে অনেক বেশি খরচ হয়। চাষিরা সেই খরচের টাকা কিন্তু এখনো তারা উঠাতে পারেনি। চাষিরা আমাদের জানিয়েছেন যে যেই বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি কয়েকদিন চলে এবং ঘূর্ণিঝড় প্রবল আকার যদি ধারণ করে, কৃষকদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। মিরন, আপনাকে ধন্যবাদ।